আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুভবের তুমি গল্পের পঞ্চম পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমাকে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল, তারপর ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিয়ে দরজা লক করে দিল। উনি আবার এগোতে লাগলেন আর শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলতে লাগলেন, তোমাকে আমি মুক্ত বলেছিলাম বলে এই না যে আমি তোমাকে বাইরের কোনো পুরুষের সাথে লুকিয়ে মিট করতে দিব। ঘরে তো আমি একটু কাছে গেলেই রেগে যাও, ন্যাকামি করো, কিন্তু বাইরে পুরুষকে তো ঠিকই জড়িয়ে ধরো। এখন আমি পূরণ হয়ে গেছি, আমাকে দিয়ে হয় না তোমার। এই কয়েকদিন চুপ করেছিলাম বলে কি ভেবেছ আমি সব ভুলে গেছি? কিচ্ছু ভুলিনি। আজকে থেকে আবার শুরু করব নতুন করে। অদ্ভুত সাইকো ডাকো না আমাকে, আজকে থেকে আবারও তাই হবে। বলেই নিজের শার্টটা ছুঁড়ে ফেলে দিলেন। আমার কাছে আসলেন, আমি পিছতে পিছতে একদম খাটের সাথে মিশে গেলাম। উঠতে যাব তার আগেই শাড়ির আঁচল ধরে টান দেয় আর আস্তে আস্তে শাড়িটা ওনার হাতের মুঠোয় নিয়ে নেয়। তারপর শুরু হয়ে যায় ওনার চাহিদা মেটানোর খেলা। চাহিদা মেটানো হয়ে গেলে উঠে চলে যায়। আমি বিছানায় গুটিয়ে শুয়ে আছি, চোখ থেকে অনবরত পানি পড়ছে। ব্যথা সহ্য করতে পারছি না, ঠোঁটের পাশেও অনেকটা কেটে গেছে। কাটবেই না কেন, কামড়ে তো সারা শরীরই ক্ষত করে ফেলেছে। আমি বুঝতে পারছি না উনি এমন কেন করলেন, শুধুমাত্র আকিদকে জড়িয়ে ধরার জন্য? যদি তাই হয় তাহলে আমি এখন থেকে আকিদের সাথে প্রতিদিন মিট করব। উনিও তো আমার কথা শোনেননি, দিদামের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, তখন কিছু হয়নি। আর আমি একটু জড়িয়ে ধরেছি বলেই এত কিছু। আজকে থেকে আমিও আপনার সব অপছন্দের জিনিসগুলো করব, আপনি যা ইচ্ছা করেন। এখন থেকে কোনো কিছুই কেয়ার করব না। উনি ফ্রেশ হয়ে আসলে আমিও ফ্রেশ হয়ে আসি। উনি ল্যাপটপে কাজ করছিলেন, আমি নিচে যাব ভেবে রুম থেকে বেরোচ্ছিলাম, তখনই দিদাম রুমে ঢুকছিল। আমি ওর সামনে পা বাড়িয়ে দিলাম আর দিদাম নিচে ধপাস করে পড়লো। দিদাম একটু চিৎকার দিয়ে উঠলো। আমি বললাম, উপস, লেগেছে বুঝি? লাগবেই তো, অন্য জিনিসের প্রতি বেশি আকর্ষণ থাকলে নিজের দিকেই খেয়াল থাকে না। আচ্ছা বাদ দাও না, ওঠো। আমি এই বলে নিজের হাতটা দিদামের দিকে বাড়িয়ে দিলাম। দিদাম অসহায়ের মতো হাতটা ধরে উঠতে নিলেই মাঝ অবস্থায় আবার ছেড়ে দিলাম, যার ফলে আরেকবার নিচে পড়ে যায় দিদাম। আসিফ এসে দিদামকে তোলে। আসিফ রেগে আমাকে কিছু বলতে যাবে, তার আগেই আমি নিজের চুলগুলো উড়িয়ে সেখান থেকে চলে যাই। আমার এমন ব্যবহারে উনি রীতিমতো অবাক হয়ে যায়। সন্ধ্যায় আমি বসে বসে টিভি দেখছিলাম, যদিও টিভিতে মন ছিল না। তখনই আসিফ আর দিদাম ড্রয়িং রুমে আসলো। দুজনেই খুব সেজে গুজে বের হয়েছে, তার মানে কোথাও বের হচ্ছে। আমি কিছু না বলে চুপচাপ টিভির দিকে চোখ ফিরিয়ে নিলাম। দিদাম আমার সামনে এসে বলল, আয়াত, আমরা একটু পার্টিতে যাচ্ছি, আজকে অনেক রাত হবে, তুমি ঘুমিয়ে যেও কেমন? এই বলে দিদাম চলে যেতে নিলে আমি উঠে ওর পথ আটকিয়ে বলি, দিদাম এই নাও ঘরের চাবি, আমি আজকে বাড়িতে থাকবো না, তোমার যখন ইচ্ছে তখন আসো, সমস্যা নেই। আমি আজকে আমার এক বেস্ট ফ্রেন্ডের বাসায় যাব, তোমরা বের হলে আমিও বের হয়ে যাব। আর হ্যাঁ, হ্যাভ এ গুড পার্টি মুড। এই বলে টিভিটা অফ করে সোজা উপরে চলে আসলাম। দিদাম হয়তো ভেবেছিল আমি ওদেরকে দেখে জেলাস ফিল করব, কিন্তু না, তেমন আর কিছুই না, বরং উল্টো জেলাস ফিল করাবো। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি খুব গর্জিয়াস মেকআপ করে পার্টি লুকের নিচে নামলাম। নিচে নেমে দেখি ওরা এখনো বের হয়নি। আসিফের মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি বের হতে চাইনি। আমি ওদের সামনে গিয়ে বললাম, আরে তোমরা এখনো বের হওনি? আমি তো এখন বের হয়ে যাব। আসিফ বলল, কোথায় যাচ্ছ তুমি, তাও আবার এইসব ড্রেস পরে? আমি বললাম, আমি কাউকে কোনো উত্তর দিতে বাধ্য নই, এনিওয়ে বাই। এই বলে আমি চলে যেতে নিলেই উনি আমার সামনে এসে চোখ লাল করে বলল, আমি তোমার হাজবেন্ড, তাই তুমি আমাকে বলতে বাধ্য। আর যদি আমি অনুমতি দিই তাহলেই তুমি বের হতে পারবে। আমি একটু হেসে বললাম, হাজবেন্ড? কোন হাজবেন্ডকে দেখছেন? নিজের বউকে ঘরে রেখে অন্য একটা মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যেতে, পার্টি করতে যেতে, আর রইল বাকি আপনার অনুমতি দেওয়ার কথা। আই ডোন্ট কেয়ার, আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই আমার। আমি নিজের ডিসিশন এখন নিজেই নিতে পারি। এই বলে আমি ওনার সামনে থেকে চলে আসলাম। তারপর ওদেরকে দেখিয়ে দেখিয়ে আকিদকে কল করলাম। হ্যালো আকিদ, হ্যাঁ আমি বের হয়ে পড়েছি।
হ্যাঁ, কালার গ্রাউন্ডেই যাব, তুমি ঠিক সময়ে পৌঁছে দিও। আমি ফোনটা কেটে ওনার দিকে একবার তাকিয়ে বের হয়ে গেলাম। ওনার মুখের অবস্থা একদম লাল টমেটোর মতো ছিল। এখন থেকে আপনিও বুঝতে পারবেন এই আয়াত কি জিনিস। কালার গ্রাউন্ডে বসে আছি আমি আর আকিদ। তাকে আমার আর মিস্টার আসিফ মেহরাজের বিয়ের আগে ও পরে সম্পূর্ণ ঘটনা এক এক করে বললাম। সবটুকু শোনার পর আকিদ বলল, হোয়াট, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একটাবার কিছু বলিসনি? আমি বললাম, কি বলবো, আর বললেই কি কিছু তুই করতে পারতি? আকিদ বলল, কিছু করতে না পারলেও ওই লোকটাকে তো সরাতে পারতাম। আমি বললাম, তুই সব সময় মাথা গরম করে ফেলিস, তোকে যা বলছি শুধু তাই কর। আকিদ বলল, বুঝতে পারছি। আসিফের সামনে এমনভাবে থাকতে হবে যেন মনে হয় আমরা স্পেশালের থেকেও স্পেশাল কেউ। আমি বললাম, ইয়া, আর ওদের সামনে তুই না, তুমি বলবা, ঠিক আছে বেবি? আমি শয়তানি করে কথাটা বললাম আর সাথে সাথে হেসে দিলাম। আকি তো আমার সাথে হাসতে লাগলো। তখনই আসিফ আর দিদাম পার্টিতে আসলো। আমি খুব ভালো করেই জানতাম ওরা না আসলেও উনি ঠিকই আসবে। আমি ইশারা করে আকিদকে ইশারাই করলাম। আকিদ বুঝতে পেরে তার মতো করে কাজ শুরু করে দিল। আমার সামনে আসা চুলগুলো আস্তে আস্তে করে পিছনে সরিয়ে দিল। অন্যদিকে দিদাম ও আসিফের হাতের ভিতর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিউজিক শুরু হতেই দিদাম আসিফকে টেনে নিয়ে ডান্স শুরু করে দিল। আমিও আকিদকে নিয়ে ডান্স ফ্লোরে চলে গেলাম। খুব ভালোভাবেই ডান্স করছি আকিদের সাথে। আসিফ আর দিদামও ভালোই ডান্স করছে, কিন্তু আসিফের চোখ আমার দিকে। আমি যখনই তাকাচ্ছি তখনই দেখতে পাচ্ছি উনি আমার দিকে তাকিয়ে আছে। হয়তো রাগে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আমিও আকিদকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছি, হাতে হাত আঁকড়ে রাখছি। আমি এক পর্যায়ে আকিদকে ইচ্ছে করে চিমটি কাটলাম। আকিদ তো বুঝতে পেরে আস্তে আস্তে করে আমাকে লাইটের অন্ধকারের দিকে নিয়ে গেল। আসিফ আমাদের দিকে তাকিয়েছিল। দিদাম বারবার তার দিকে ফিরাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আর সহ্য করতে পারলো না আসিফ। আমরা দুইজন অন্ধকারে এসে একটু হাঁটতেছিলাম। তখনই আসিফের ছায়া দেখতে পেয়ে আবারও ক্লোজ হয়ে দাঁড়ালাম। আসিফ এসেই আমার হাত ধরে টান দিল। আমিও উল্টো টান দেওয়ায় এতটা গিয়ে নিতে পারিনি। তারপর জোরে টান দিয়ে একদম কোলে তুলে নিল। তারপর আকিদের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। আমি পিছন থেকে আকিদকে বৃদ্ধাঙ্গুল ইশারা করি যেন সে বুঝতে পারে আজকের মতো অভিনয় এখানেই শেষ। বাসায় এসে আমাকে দাঁড় করিয়ে আবারও রেগে বলতে লাগলো, ওই ছেলেটার সাথে কি সম্পর্ক তোমার? আমি বললাম, আপনাকে কেন বলতে যাব? আসিফ বলল, দেখো, এমনিতেই মাথা গরম আছে, এখন এইসব তেরা তেরা কথা শোনাবে না, সোজাসুজি বলো, ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক? আসিফ বলল, খুব স্পেশাল একজন। স্পেশাল বললেও ভুল হবে, স্পেশালের থেকেও স্পেশাল। আসিফ বলল, তা যাই হোক, এখন থেকে ওই ছেলের সাথে এত মিলামেশা করতে পারবে না। আমি বললাম, আপনি বললেই আমি মেনে নিব, এটা কি করে ভাবলেন? আপনি যেটা বলবেন ঠিক সেটার উল্টোটা আমি করব। আপনি যেমন দিদামের সাথে চিপচে থাকেন, আমিও ঠিক তেমন করেই আকিদের সাথে চিপচে থাকবো। আসিফ বলল, ও তাহলে তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য এসব করছো? আমি বললাম, মোটেও না, আপনাকে জেলাস ফিল করিয়ে আমার কি লাভ? আমি তো আপনাকে ভালোবাসি না। আসিফ বলল, কিন্তু আমি তো বাসি, আর আজকের পর থেকে ওর সাথে চিপচে থাকলে তার ফল খুব খারাপ হবে। উনি এই বলে চলে যেতে নিলেই আমি পেছন থেকে ডেকে বলি, মিস্টার আসিফ মেহরাজ, আমি এখন আর আপনাকে ভয় পাই না, আর আপনি আমাকে যা খুশি করতে পারেন, আই ডোন্ট কেয়ার। আসিফ বলল, আই নো দ্যাট ডিয়ার ইয়েলো অ্যাঞ্জেল, এই জন্য এখন আমি তোমাকে চিপচে থাকতে দেখলে তোমার না, বরং আকিদের ক্ষতি করব। আর আমার ক্ষতিটা কত বড় ক্ষতি হতে পারে তা খুব ভালো করেই বুঝতে পারছো। বেশি কিছু বললাম না, শুধু এটাই মাথায় রেখো। উনি আমার কাছে এসে চুলগুলো কানে গুঁজে দিয়ে কথাগুলো বলল। আমি এখন সত্যি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ আমি চাই না আমার জন্য আকিদের কোনো ক্ষতি হোক। পরের দিন বিকালবেলা আমি আকিদের সাথে ফোনে কথা বলছিলাম। আকিদ তার বাইরে কাটানো দিনগুলোর কথাগুলো শেয়ার করছিল। আমার বড্ড হাসি আসতেছিল তার কথা শুনে, তাই হাসতেছিলাম। তখনই আসিফ রুমে আসলো। আমাকে এভাবে হাসতে দেখে একটু অবাক হলো, কারণ আমি ওনার সামনে কখনো এভাবে হাসিনি। আমি ওনাকে দেখে বারান্দায় চলে আসলাম। আমি বললাম, তো ভালোই ছিল বাইরের দিনগুলো। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি উনি আমার একদম পিছনে দাঁড়িয়ে আছে। আমাকে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, কার সাথে এত হেসে হেসে কথা বলছো? আমি বললাম, আপনাকে কেন বলতে যাব?
আমি এই বলে সাইড কেটে চলে যেতে নিলে উনি আমার হাত ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি তো ভুলে গিয়েছিলাম তোমার তো এখন স্পেশালের থেকেও স্পেশাল কেউ আছে, তাই তার সাথেই কথা বলছো তাই না? আমি বললাম হ্যাঁ বলছি তো। উনি আমাকে খুব শান্তভাবে কথাগুলো বলছিল আর পিছন থেকে পিঠে স্লাইড করছিল। আমার রাগ উঠে যাওয়াই বলেই দিলাম। সাথে সাথেই আমার হাত থেকে ফোনটা নিয়ে নিচে আছাড় মারে আর সাথে সাথে ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর আমাকে ছেড়ে দেয়। আমি ফোনটা হাতে নিয়ে বলি, এটা কি করলেন আপনি? আমার ফোনটা ভেঙে দিলেন। জানেন এই ফোনে আমার কত ইচ্ছে লুকিয়েছিল। আমার নিজের টাকা দিয়ে কেনা প্রথম ফোন ছিল এটা, আর আপনি নিমিষেই গুঁড়ো গুঁড়ো করে দিলেন। আমি কথাগুলো বলেই কান্না করে দিলাম, কারণ আমাদের মতো ফ্যামিলির প্রতি মাসে মাসে ফোন কেনার টাকা থাকে না। আমি টাকা বাঁচিয়ে এই ফোনটা কিনেছিলাম। উনি হয়তো আমার কষ্টটা বুঝতে পারছেন না, আর বুঝবেই কি করে? উনি তো আর আমার মতো করে বড় হননি। উনি চলে গেলেন আর যাওয়ার আগে বলে গেলেন, রেডি হয়ে যাও, আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু ওনার কোনো কথাই আমার কানে গেল না। আমি ফোনটা হাতে নিয়ে কান্না করছি। প্রায় 1 ঘন্টা পর উনি রুমে আসলেন। আমি রেডি হয়ে বিছানায় ভাঙা ফোনটা নিয়ে বসে আছি। আসিফ বলল, কি ব্যাপার, এখনো রেডি হওনি? একটু পর তো বের হব। আমি বললাম, আমি আপনার সাথে কোথাও যাব না, আর আজকে আমাকে এত আধিক্যতা দেখাতে হবে না। আপনি আপনার দিদামকে নিয়ে চলে যেতে পারেন। আসিফ বলল, খুব কষ্ট লাগছে না? নিজের জিনিসটা চোখের সামনে ভেঙে ফেললাম বলে ঠিক তেমনই কষ্ট আমার হয় যখন তুমি আমার ভালোবাসাটাকে অপমান করো, গলা টিপে মেরে ফেলো। বাই দ্য ওয়ে, এই শাড়িটা পরে রেডি হয়ে পড়ো। উনি আমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। আমি ওনার হাত থেকে সেটা নিয়ে দূরে ফেলে দিলাম আর চিৎকার দিয়ে বলতে লাগলাম, আপনার কি কোনো কথা কান দিয়ে যায় না? আমি বলছি তো আমি কোথাও যাব না, তাহলে কেন এত ঢং করছেন? সরে যান আমার চোখের সামনে থেকে, আমাকে একটু একা থাকতে দেন। আসিফ বলল, তুমি যাবা, সাথে তোমার সারা শরীর যাবে। এই বলে উনি একটানে আমার শাড়ি খুলে ফেললেন। তারপর আমাকে ওপর দিকে ঘুরিয়ে ব্লাউজটা খুলে ফেলে দিলেন। তারপর ব্যাগ থেকে নতুন হলুদ শাড়িটা পেঁচিয়ে দিয়ে কানের কাছে এসে বলল, প্লিজ একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। উনি এভাবে বলায় আমি আর কিছু করতে পারলাম না। উনি চলে গেলে আমি শাড়িটা পরে নিলাম। ব্যাগটা হাতে নিয়ে দেখি তার সাথে কতগুলো চুড়ি আর একজোড়া ঝুমকাও আছে। আমি এগুলো পরে নিচে এসে দেখি উনি সোফায় বসে ফোন টিপছে। আমাকে নিচে নামতে দেখে উনি দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন। আমি ওনার সামনে দাঁড়াতেই উনি বললেন, হলুদ পরি, আজকে তোমাকে দেখে আবারও নতুন করে প্রেমে পড়তে মন চাচ্ছে। আজকে আবারও ঠিক তেমনই অনুভব হচ্ছে যেমন হয়েছিল প্রথম দেখার পর। তারপর উনি আমার সামনে হাঁটু গেড়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আই লাভ ইউ হলুদ পরি। জানি তোমার উত্তর হয়তো এখনো পাল্টায়নি, আমাকে হয়তো এখনো একইভাবে ঘৃণা করে আসো, কিন্তু তোমার কাছে আমার একটা চাওয়া, এভাবে ঘৃণা করে থাকলেও চলবে, শুধু আমাকে ছেড়ে যাবে না, কখনো জোরও করবো না ভালোবাসতে। বলো আমাকে। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি শুধু একটা কথাই বললাম, এইসব নাটক আমার ভালো লাগছে না, কোথাও যাওয়ার হয় তাহলে চলুন, নয়তো আমি রুমে চলে গেলাম। আমার কথাগুলো শোনার পর উনার মুখটা শুকনো হয়ে গিয়েছিল। তারপর হাতটা গুছিয়ে নিয়ে উঠে দাঁড়াই, মুখে একটা জোর করে হাসি ফুটিয়ে সামনে যাওয়ার ইশারা করে। আমি সামনে যেতে নিব তখনই দিদাম এসে আসিফের হাত ধরে ফেলে আর বলে, আমি রেডি, চলো যাওয়া যাক। দিদামের কথা শুনে আমি আসিফের দিকে তাকালে আসিফও কিছুটা হতভম্ব হয়ে যায়। তারপর দিদামের হাতটা ছাড়িয়ে দিয়ে বলে, দিদাম আসলে আজকে আমি আর আয়াত একসাথে যাব, তুমি বরং অন্য গাড়িটা নিয়ে চলে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। দিদাম বলল, কিন্তু কেন? আমি তোমাদের সাথে থাকলে প্রবলেম কি? আসিফ বলল, দিদাম তোমার বোঝা উচিত আমরা হাজব্যান্ড ওয়াইফ, এর মাঝে থার্ড পারসন থাকা উচিত না, সো প্লিজ। দিদাম আর কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে শুকনো হাসি দিয়ে চলে গেল। আমার খুব ভালো লাগলো দিদামের ওই ফেসটা দেখে। আসিফের আজকের কথাগুলো আমার ভালো লাগলো। আজকে প্রথম উনি দিদামের সাথে আমাকে নিয়ে এভাবে কথা বললেন। উনি আমার দিকে হাত বাড়ালে আমি একটু ভাব নিয়ে আগে বেরিয়ে গেলাম, আর উনি আমার ভাবের বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে শীষ বাজাতে বাজাতে আমার পিছু পিছু চলে আসলো। উনি ড্রাইভিং সিটে বসলে আমি পিছনের সিটে বসতে নিলে আসিফ একটু রাগ দেখিয়ে বলে, আমাকে কি কারো ড্রাইভার মনে হচ্ছে? পিছনের সিটে না বসে সামনের সিটে এসে বসতে পারেন। আমি তাও ওনার কথা না শুনে পিছনের সিটে বসতে নিলে উনি গাড়ি একটু সামনে নিয়ে দাঁড় করায়। তারপর বের হয়ে আমাকে কোলে তুলে সামনের সিটে বসিয়ে বলে, লজ্জা না করে সরাসরি বললেই পারো তোমার আমার কোলে উঠতে ভালো লাগে আর উঠতে চাও। ওনার কথা শুনে রেগে তাকালে উনি একটা চোখ টিপ দিয়ে দরজা লক করে দেয়। তারপর উনিও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়।
গাড়িটা চালানোর কিছুক্ষণ পর পর উনি আমার দিকে তাকায়। আমি একটু রেগে তাকালেই উনি হেসে দেয়। আজকে প্রথম ওনার হাসির দিকে আমার চোখ আটকে গেল। কি অদ্ভুত সুন্দর ওনার হাসি। আমি ওনার দিকে এভাবে বেহায়ার মতো তাকিয়ে আছি বলে উনি আমাকে বললেন, এভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাবা তো, তখন আর আমাকে ঘৃণা করতে পারবা না। এই বলে উনি একটা চোখ টিপ দিয়ে শয়তানি হাসি দিল। আমি কিছুটা লজ্জায় পড়ে যাই, তাই অন্যদিকে তাকিয়ে মুচকি হাসতে থাকি। অবশেষে গাড়িটা তার নির্দিষ্ট জায়গায় এসে ব্রেক করলো। উনি নেমে আমার দরজাটা খুলে দিল। আমি গাড়ি থেকে নেমে অবাক হলাম, কারণ চারপাশে ঘন অন্ধকার, কোনো মানুষের কোনো সারা শব্দ নেই। আমি ওনার দিকে তাকালে উনি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারে। আসিফ বলল, ভয় নেই, কিছু হবে না, আমি আসি তো, সামনে চলো। আমি ওনার কথা শুনে একটু ভরসা পেলাম, কারণ এতদিনে এতটুকু বিশ্বাস ওনার প্রতি হয়ে গেছে। আজ যাই হোক, উনি আমার কোনো ক্ষতি হতে দিবেন না। আমি সামনে এগিয়ে গেলাম। মনে হয় আশেপাশে কোনো নদী আছে। ঠান্ডা বাতাসে আমার শরীরে বারবার কেঁপে উঠছে। উনি হয়তো এটা লক্ষ্য করেছেন। আমার শরীরে উনি ওনার ব্লেজার জড়িয়ে দিয়ে বললেন, নিজেকে কষ্ট দেওয়া এটা একটা অন্যতম বোকামি। আশা করি তুমিও সেটা করবে না। উনার কথার মানে আমি বুঝতে পারলাম না, তাই আর ব্লেজারটা ফিরিয়ে দিলাম না। আমি একটু রাগ দেখিয়ে বললাম, কি সারপ্রাইজ দিবেন যার জন্য আমাকে এই ঠান্ডায় মারতে এনেছেন? আসিফ বলল, হলুদ পরি, এইসব কি বলছো? আচ্ছা একটু সামনে চলো, তাহলেই বুঝতে পারবে। আমি মুখ ভেঙচি দিয়ে সামনে হাঁটতে শুরু করলাম। আমার মুখ ভেঙচি দেখে উনি বুকের বাম পাশে হাত দিলেন। কিছু দূর যাওয়ার পর চোখ পড়লো একটা লাইটিং করা টেবিলের উপর। নদীর তীর ঘেঁষে একটা টেবিল আর দুইটা চেয়ার রাখা, সাথে নানা রকমের লাইটিং করা। আমি দেখে থমকে গেলে উনি বলেন, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। আমি বললাম, এসবের মানে কি? আসিফ বলল, কিছু না, চলো, গেলেই সব বুঝতে পারবে, চলো। উনি আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন টেবিলের কাছে। তারপর একটা চেয়ার টেনে আমাকে বসিয়ে দিলেন। উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাত দুটো নিজের হাতে নিয়ে বললেন, কিভাবে বলবো বুঝতে পারছি না, সত্যি আমি যা করেছি তা ভুলই ছিল। আই অ্যাম সরি। নিজের শখের জিনিসটা নষ্ট হয়ে গেলে সত্যি অনেক কষ্ট হয়। আমি বুঝতে পারিনি তখন। রাগের মাথায় কখন কি করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। তোমার এই চেহারা আমাকে বারবার মৃত্যুর কষ্ট দেয়। তোমাকে এভাবে আমি দেখতে চাই না। প্লিজ এভাবে থেকো না, আমাকে মাফ করে দাও। যদি মাফ না করতে পারো তাহলে তুমি যা বলবে তাই হবে। শুধুমাত্র আমাকে ছেড়ে যাওয়ার কথাটা বলো না। আই লাভ ইউ আয়াত, আই লাভ ইউ সো মাচ। বলো আয়াত, আমাকে মাফ করে দিছো, বলো। আমি ওনার দিকে তাকিয়ে আছি। ওনার চোখে পানি টলমল করছে। আর কিছুক্ষণ হলেই চোখ থেকে পানিটা গড়িয়ে পড়তো। আমার একটা মায়া কাজ করলো। আমি ওনার থেকে চোখটা অন্যদিকে সরিয়ে বললাম, ইটস ওকে, আপনি বুঝতে পারছেন, এটাই অনেক। আশা করি নেক্সট টাইমে এমন কিছু করবেন না। আসিফ বলল, তুমি এখন আমাকে মাফ করতে পারোনি। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে মাফ করে দিয়েছো। আমি বললাম, কেন এভাবে বললাম, হলো না? আসিফ বলল, না হয়নি, তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলবে। আমি আর কিছু না বলে ওনার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলে দিলাম। উনি একগাল হেসে উঠে দাঁড়ালেন। তারপর 1 মিনিটের কথা বলে কোথাও চলে গেলেন। আমার একটু ভয় ভয় লাগছে। কয়েক মিনিট হয়ে গেল, এখনো উনি এলেন না। আমার ভয় হতে লাগলো। চারপাশ থেকে শিয়ালের ডাক আসতে লাগলো। আমার এখন আরো বেশি ভয় করতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখি উনি এখনো আসছে না। আমি চেয়ারে গুটিসুটি হয়ে মাথা নিচু করে বসে আছি। ভয়ে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। হঠাৎ করে কেউ আমার নাম ধরে ডাকলে আমি তাকিয়ে দেখি উনি আসছেন। আমি দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। উনি কিছু বুঝতে পারছেন না। আয়াত আসিফকে জড়িয়ে অঝরে কান্নায় ভেঙে পড়ে। আসিফ কিছু বুঝতে না পেরে সেও জড়িয়ে ধরে। আসিফ বলল, আরে পাগলি মেয়ে, কি হয়েছে বলো আমাকে। ও বুঝতে পারছি, ভয় পেয়েছো তাই না? আয়াত শুধু মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। আসিফ বলল, ভয় পাওয়ার কি আছে, আমি আছি তো, তাই না? আয়াত বলল, তখন তো ছিলেন না, আপনি জানেন না আমি একা ভয় পাই, তার উপর এসব শিয়ালের ডাক। আসিফ বলল, কি তুমি, আমার হলুদ পরি শিয়ালের ডাক শুনে ভয় পাও? আসিফ জোরে হেসে দেয়। আয়াত আসিফের বুকে কতগুলো কিল ঘুষি দিয়ে আবার কান্না করে দেয়। আসিফ বলল, উফ, সরি, আচ্ছা আর হবে না, এই যে তোমার হাত ধরেছি, আর কখনো ছাড়বো না। একা রেখে যাওয়ার তো দূরের কথা। আসিফ আয়াতের হাত ধরে কথাগুলো বলে, কিন্তু আয়াত এখনো কান্না করে যাচ্ছে। তাই সে আয়াতের খালি পেটে নিজের হাত লাগিয়ে দেয়। সাথে সাথে আয়াত দূরে সরে গিয়ে রেগে গিয়ে বলে, হচ্ছেটা কি? আসিফ বলল, রিল্যাক্স, আমি তো শুধুমাত্র স্বাভাবিক করার জন্য এমন করছি, ট্রাস্ট মি। আয়াত বলল, ইটস ওকে। আয়াত অন্যদিকে ফিরে তাকায়। আসিফ পিছন থেকে গিয়ে ওর সামনে একটা বক্স ধরে। আয়াত পিছন ফিরে আসিফের দিকে তাকিয়ে বলে, কি এটা? আসিফ বলল, আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। আয়াত বলল, আমার কোনো গিফট চাই না, অন্তত আপনার থেকে।
আসিফ বলল, প্লিজ একটা বার নাও আর খুলে দেখো, প্লিজ প্লিজ প্লিজ। আসিফ বাচ্চাদের মতো ন্যাকামি করে কথাগুলো বলল। আয়াতের হাসি আসলেও ও খুব কষ্ট করে সেটা কন্ট্রোল করে বক্সটা নেয়। তারপর বক্সটা খুলতে শুরু করে। খুলে দেখে একটা ডায়মন্ডের গলার হার। ও খুব বেশি অবাক হয়ে যায়, আসিফের দিকে একধানে তাকিয়ে আছে। আসিফ বলতে শুরু করে, যদি কিছু মনে না করো তাহলে একটা আবদার করতে পারি। আবদার না, তোমার কাছে একটা অনুরোধ। আয়াত বলল, কি অনুরোধ? আসিফ বলল, আমি এই হারটা তোমাকে নিজ হাতে পরিয়ে দিতে চাই, যদি তুমি রাজি থাকো আর কি। আয়াত বলল, এই হারটা কি আমার জন্য? আসিফ বলল, এখানে কি আর কাউকে দেখতে পারছো না তো? তাহলে এটা তোমার জন্যই। আয়াত বলল, কিন্তু এত দামি হার? আসিফ বলল, আমার কাছে তোমার থেকে দামি আর কিছুই নেই। এইসব ডায়মন্ড তো তোমার ছায়ার সমতুল্যও না। আসিফ আয়াতের দুবাও ধরে কথাগুলো বলে। আয়াত আর আসিফ একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। অবশেষে আয়াত চোখ সরিয়ে নিয়ে বলে, আমি রাজি। আসিফ বলল, তুমি রাজি মানে? তার মানে আমি পরিয়ে দিব? আসিফের মুখে বিশ্বজয় করা হাসি। মনে হয় সে আজকে এক অমূল্য সুযোগ পেয়েছে। আয়াত গলার হারটা আসিফের হাতে দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। তারপর পিঠ থেকে চুলগুলো সরিয়ে নেয়। আসিফ আয়াতের পিছনে গিয়ে গলার হারটা তাকে পরিয়ে দেয়। তারপর আসিফের চোখ আটকে যায় আয়াতের পিঠে থাকা কালো তিলটার দিকে। সাদা জমিনে কালো একটা তিল যেন তার চোখে আটকে রেখেছে। শিয়ার লোভ সামলাতে না পেরে তিলটায় হাত বুলিয়ে দেয়। আয়াত কিছুটা কেঁপে ওঠে। সে একটু দূরে সরে যায়। আসিফ এটা কি করতে যাচ্ছিল ভেবেই কিছুটা লজ্জা পেয়ে যায়। তারপর মাথার চুল চুলকাতে চুলকাতে বলে, আয়াত, আমাদের এখন যেতে হবে। আয়াত বলল, আসিফ আর আয়াত হাঁটা শুরু করলো। এইদিকে একটা লোক তাদেরকে ফলো করে এই পর্যন্ত এসেছিল। এখানে এসে সবকিছু দেখে কাকে যেন ফোন করে সব বলতে লাগে এবং আয়াত আসিফ চলে যাওয়ার সাথে সাথে টেবিল চেয়ার পর্দায় সবগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।